ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, তাহলে কোশ্চেন প্যাটার্নটা আসবে কি? হ্যাঁ, আগে তো সবাই ছিল না, এখন সবাই আছে। হ্যাঁ, তো কোশ্চেন প্যাটার্নটা বিষয়টা বোঝেন। হ্যাঁ, ধরেন এটা কোশ্চেন পরীক্ষা, কিন্তু এটা সেমিস্টার ফাইনাল না, এটা মিড টার্ম পরীক্ষা। এখানে থাকবে অতি সংক্ষিপ্ত সময়, 1 ঘন্টা। হ্যাঁ, এবং মার্ক হলো 30। হ্যাঁ, ধরেন যে ম্যাথমেটিক্স 1 অতি সংক্ষিপ্ত থাকবে 2 × 10, না সরি, 2 × 4 = 8। 1, 2, 3, 4। তারপর থাকবে সংক্ষিপ্ত 3 × 4 = 12, 5, 6, 7, 8 রচনামূলক। দেখেন, এরকম কোশ্চেন প্যাটার্ন থাকবে। অতি সংক্ষিপ্ত থাকবে 4টা, সংক্ষিপ্ত থাকবে 4টা। অতি সংক্ষিপ্ততেও সবগুলো দিতে হবে, সংক্ষিপ্ত সবগুলোই দিতে হবে। শুধুমাত্র রচনামূলক অতিরিক্ত একটা থাকবে, সেখান থেকে দিবা কয়টা? 2টা দিতে হবে। তার মার্ক হলো এটা যে অতি সংক্ষিপ্ত 2 × 4, মানে 4টা থাকবে, প্রত্যেকটা মার্ক হলো 2 মার্ক করে, তাহলে 4 2 কত? 8 মার্ক। আচ্ছা, তারপরে সংক্ষিপ্ত, হ্যাঁ, সংক্ষিপ্ততে আসবে 4টা, সেখান থেকে প্রত্যেকটা মার্ক কত? 3 মার্ক করে, তাহলে কয়টা? 3 4 12। তাহলে এখানে টোটাল 8 আর 12 কত হলো? 20। আর বাকি রইলো 10। এখান থেকে যে কোনো 2টা দিতে হবে, অতিরিক্ত একটা থাকবে। কথা বুঝছো? তো পরীক্ষার নাম্বার কিন্তু ফাইনালে যোগ হবে। আবার একেবারে আপসেট হওয়ার কিছু নাই। হ্যাঁ, যে একবারে ফেল গেলে সেমিস্টার ফাইনাল দিতে পারবা না নাকি, এরকম কিছু না। ঠিক আছে, মিড টার্ম পরীক্ষা নাম্বার যোগ হবে, বাট ফেল গেলে কোনো কিছু তেমন একটা প্রভাব নাই। ঠিক আছে, আর কিন্তু যে ভালো স্টুডেন্ট সে কি করে, তার কাছে সব পরীক্ষা ইম্পর্টেন্ট, ফাইনালও যেমন মিড টার্মও তেমন। আর মিড টার্মের রেজাল্টের উপর ডিপেন্ড করে তোমাদের মার্কগুলো, প্র্যাকটিক্যাল নাম্বার প্লাস অন্যান্য নাম্বারগুলো। স্যারেরা যখন মার্ক দেয় তখন দেখে যে মিড টার্মের রেজাল্ট আসলে কেমন। কথা বুঝছো? কয়েকটা জিনিস দেখে, এক দেখবে প্রেজেন্ট, আর হলো মিড টার্ম রেজাল্ট। দুইটা দেখলে তারা ওই আন্দাজ পেয়ে যায় যে এখানে কতটুকু নাম্বার দিতে হবে। তার সাথে যে তোমার খুব ঘনিষ্ঠ সম্পর্ক লাগবে, বিষয়টা এমন না। তোমার তার সাথে সম্পর্ক আর নাই বিধায় তাকে, সে তোমাকে চেনে না বিধায় খারাপ নাম্বার দিবে, এরকমও না। দেখবে তোমার অ্যাক্টিভিটি, আর হলো কি প্রেজেন্ট দেখবে, আর হলো তোমার হলো মিড টার্মের রেজাল্ট। এই হলো দুইটা বিষয় দেখবে। আর সময় যেভাবে ভাগ করবা, সেটা হলো টোটাল ঘন্টা কত? 1 ঘন্টা। 1 ঘন্টার ভিতরে ধরো রচনামূলক 15 মিনিট করে সময় নিবা। কত? 15 মিনিট করে। 15 মিনিট 2টা দিলে তাহলে কত? 30 মিনিট হলো। একটু সময়, 30 মিনিট একটু সময় একটু ইয়ে করে নেওয়ার চেষ্টা করবা। হ্যাঁ, তো 30 মিনিট যদি এখানে সময় নাও রচনামূলক 2টা, তাহলে এখানে টোটাল অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্তের জন্য কয় মিনিট থাকে? 30 মিনিট। চেষ্টা করবা তারও আগে করার, কারণ রচনামূলকের সময় একটু বেশিও লাগতে পারে। আবার দেখো, রচনামূলক যদিও বেশি নাই, তোমরা এরকম করবা, এখান থেকে সময় নিবা কয় মিনিট? 5 থেকে 7 মিনিট। 4টার জন্য 5 থেকে 7 মিনিট নেওয়ার চেষ্টা করবা, তাহলে এখান থেকে এখানে সংক্ষিপ্ত আবার একটু বড় হবে। তো সংক্ষিপ্ত তাহলে অ্যান্সার করার জন্য কত সময় পাবা? তো এখান থেকে 5 মিনিট, এখানে ধরো 20 থেকে কত মিনিট? 25 মিনিট ম্যাক্সিমাম। হ্যাঁ, এখানে ম্যাক্সিমাম 7 মিনিট, এখানে ম্যাক্সিমাম 20 থেকে কত? 25 মিনিট। তো এখানে 20 মিনিট, 25 মিনিট ধরো, এখানে 5 মিনিট ধরো। বুঝছো?
অথবা এখানে ধরো 20-22 মিনিট ধরলা, এখানে 7 মিনিট ধরলা, এভাবে মানে মিউচুয়াল করে ধরো 30 মিনিটের মধ্যে আর কি, ওভারঅল 30 মিনিটের মধ্যে অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত ক্লিয়ার করার চেষ্টা করবা। না হলে যদি তোমার হাতে যদি ইয়া না থাকে, আইডিয়া না থাকে যে কতটুকু সময় আছে আর কতটুকু কিভাবে শেষ করতে হবে, তাহলে দেখবা যে এই অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত শেষ করতে করতে তোমার অলরেডি 45 মিনিট শেষ, আর মাত্র কয় মিনিট আছে, 15 মিনিট আছে, 15 মিনিটে রচনামূলক ধরতে পারবা। একটা শেষ হবে বড় জোর, আরেকটা শেষ করার সময় পাবো না। এই জন্য বললাম যে সময়টা ভাগ করে নেওয়াকে শিখবা। সেমিস্টার ফাইনালে আবার অন্যরকম, যখন সেমিস্টার ফাইনাল আছে তখন আমি শিখিয়ে দেবো যে সময় কিভাবে মেনটেন করবা। তাহলে দেখবা যে ওভারঅল তোমার ফুল অ্যান্সার করার মতো সময় আছে। আর যদি এলোমেলো এলোপাতাড়ি দেওয়া শুরু করো, তাহলে সময় না দেখো, এটা হয় না। আর পরীক্ষার হলে অ্যাজ এ স্টুডেন্ট তোমার সবসময় একটা হাতে ঘড়ি থাকা লাগবে। আমি সবসময় মানে ইয়া করে, আমার বেশি ভালো লাগে হলো ডিজিটাল ঘড়িটা, কাটা ঘড়ি আমার ভালো লাগে না। ডিজিটাল ঘড়ি ভালো না, তারিখ দিন সবকিছু পাওয়া যায়। আচ্ছা, ঘড়ি হাতে থাকা লাগবে। সেমিস্টার ফাইনালে হয়তো ঘড়ি এলাও নাও করতে পারে, তারপরেও চেষ্টা করবা। হ্যাঁ, আচ্ছা, আজকে আমরা তাহলে চ্যাপ্টার কত করব? 1 নম্বর করব। চ্যাপ্টার 1 নম্বরে শীট, সবাই শীট বের করো। হ্যাঁ, হ্যাঁ, অতি সংক্ষিপ্ত। অতি সংক্ষিপ্ত 1 থেকে 4 অধ্যায় শেষ করে দেব। 1 থেকে 4 অধ্যায় করাবো তোমাদের। ওভারঅল 4 অধ্যায় পর্যন্ত করানো হয়েছে, তাই না? নাকি 5-6 অধ্যায় ধরবো? 6 অধ্যায় পর্যন্ত ধরবো। আচ্ছা, মানে 5 অধ্যায় পর্যন্ত কি তোমাদের করাবো, নাকি 5-6 অধ্যায় পর্যন্ত? 6 অধ্যায় পর্যন্ত কোনটা, নাকি 4 অধ্যায় পর্যন্ত কোনটা? 5 অধ্যায় পর্যন্ত দেখি নাকি? 5 অধ্যায় পর্যন্ত দেখি, দেখো। বলো। তো 1 অধ্যায়ে যাও, চ্যাপ্টার অতি সংক্ষিপ্ত। এগুলো সবই অতি সংক্ষিপ্ত। অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত রচনামূলক। আগে একবার অতি সংক্ষিপ্ত 1 থেকে 5 অধ্যায় শেষ করি, তারপরে সংক্ষিপ্ত, তারপরে রচনামূলক, শীটের মতো করে। হ্যাঁ, চ্যাপ্টার। তো এটা আমি না লিখি, নাম্বার। নির্ণায়ক কি বলো? নির্ণায়ক হলো কতগুলো রাশি সংখ্যাকে সারি এবং কলাম আকারে, কলামকে বর্গাকারে সাজিয়ে যে বিন্যাসটি পাওয়া যায় তাকে নির্ণায়ক বলে। কথা বুঝছো? এটা লিখবা একদম, মনে করে শীটে যেরকম আছে সলিউশনের মতো একটা সুন্দর করে সাজাই গুছিয়ে লেখো। বাসায় গিয়ে শুধু এইটুকুই প্র্যাকটিস করবা। নাম্বার 2, A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3। তো বলছে নির্ণায়কের হতে B3 এর সহগুণক ও B3 এর মান নির্ণয় করো। B3 এর সহগুণক বের করলে হয়ে যাবে, সমস্যা নেই। B3 কোথায় আছে? B3 আছে এইখানে। হ্যাঁ, B3 আছে এইখানে, তাহলে আমাদের B3 এর সহগুণক, B3 এর সহগুণক
মাইনাস প্লাস মাইনাস মাইনাস আগে তুলো, আমি তারপরে বুঝাই দেবো সবগুলো। মাইনাস a1 c3 মাইনাস c1 a3। এর মান বের করতে বলছে, তো এটার মান যদি বের করি আমরা +1 হুম ও আচ্ছা আচ্ছা এখানে ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এখান থেকে আমরা যেটা বের করব, 3 এর উপাদানের অনুরাশি ও সহগুণক বের করব। 3 কোনটা? এইটা। 3 এর সহগুণক বা অনুরাশি আগে বের করি। প্লাস 2 মাইনাস 2।
হুম এটা এইটা নাম্বারে এই নাম্বারে 5 নম্বরে
দেখো এটা মনে করো রিভিশন ক্লাস, হ্যাঁ, অতি সংক্ষিপ্ত টাইপের সবগুলো শেষ করি। কতগুলো রাশি বা সংখ্যাকে কি করব আমরা সারি ও কলাম আকারে যখন বর্গাকারে সাজাবো তখন ওইটাকে আমরা যে বিন্যাসটা পাবো সেটা কি বলে নির্ণায়ক। মনে আছে আমাদের বর্গাকার ছাড়া ওটা নির্ণয় করা সম্ভব না নাকি, বর্গাকার অবশ্যই হতে হবে। এরপর আসো নাম্বার 2, বলছে এখান থেকে B3 এর সহগুণক বের করো। সহগুণক কিভাবে বের করে, যে যে যার বের করব তা সে কোন পজিশনে আছে তার পজিশনটা আমরা দিব প্লাস তারপরে কি করব তার বরাবর কলাম আর সারি বাদ দিয়ে যে নির্ণয়কটা তৈরি হবে নির্ণয়কটা তৈরি করব, করে আমরা জাস্ট কি করব সিম্পলি ওইটা আর গুণন করে দেব। এরপরে এটা বীজগাণিতিক রাশি, এটা তো মান বের হবে না, জাস্ট এরকম থাকবে, তাহলে এটাই অ্যানসার। তো নাম্বার 3 তে আছে এটার মান বের করতে বলছে, এটা কি বের করতে বলছে, মান বের করতে বলছে। তাহলে আমরা নরমালি কি করব যেভাবে নির্ণয়কের মান বের করি, +1 ধরলাম, তো কলাম বাদ সারি বাদ গেল, 6 নং কত 54 মাইনাস কত 6 7টা 27টা 56 মাইনাস 56 মাইনাস এটা কি মাইনাস পজিশনে আছে না, তাহলে কি -2, আচ্ছা -2। তাহলে এটার কলাম বাদ সারি বাদ কলো 3 7 9 4 9, 3 নং কত 3 7টা কে 3 নং 27 27 3 নং 27 মাইনাস 4 7টা 28 +5। এবার আসলো 24 - 24, দেখো থাকে কি 3 8টা 24 মাইনাস 3 6 4 6 24, এটা করলাম, এটার মান 0 আসে। আর এখানে কি -2 আছে, 54 থেকে -2 56 করলে -2 মাইনাস, আর এখানে আসবে -1 আর -2 সাথে গুণন হলে +2 হয়ে যাবে। আর এই পাশে কি 24 থেকে 24 বাদ দিলে 0, বাকিটা आंसर হলো 0। এটা হলো সেম অনুরাশির সহগুণক বের করছি। সমাধান। অনুরাশি কাকে বলে, সহগুণক কাকে বলে দেখো। আর এইটা এটা সমাধান। 3 এর অনুরাশি বের করো, কোন 3, এই যে 3, তো এই 3 এটা কি পজিটিভ পজিশনে আছে না, পজিটিভ পজিশনে থাকলে অনুরাশির কি আমাদের চিহ্ন লাগে, লাগে না। তো এর কলাম বাদ সারি বাদ থাকবে কি -1 -2, -1 আর -2 গুণন দিলে কত হয় +2 হয়ে যাবে না, +2 সূত্রের -2 কে 2 ইকুয়াল টু কত, এটা রেজাল্ট আসবে 0। এখন 3 এর সহগুণক কত পজিটিভ দিলাম, অ্যানসার কিন্তু তাই আসবে কারণ মান পজিটিভ নাকি, মান পজিটিভ। যদি নেগেটিভ আসতো তাইলে হয়তো বা কিছু চেঞ্জ আসতো, তাও 0ই আসতো। 0-র সাথে যাই গুণন দাও সবই 0। আচ্ছা দেখো নাম্বার 5, অনুরাশি কাকে বলে, কোনো একটি উপাদানের সারি ও কলাম বাদ দিয়ে বাকি উপাদান দ্বারা গঠিত নির্ণয়কটি ওই উপাদানের সহগুণক। আচ্ছা সমস্যা নাই, সহগুণক কি, ওই অনুরাশির পূর্বে যথাচিহ্ন বসায় দিলে আমরা কি পেয়ে যাব, সহগুণক পেয়ে যাব। নাম্বার 6 দেখো, এটা বুঝো, এটা নরমালি আমরা যে নির্ণয়কের মান বের করি ওইভাবেই বের করছি। কি 1 যদি আমরা নেই, এটা কি কলাম বাদ সারি বাদ থাকবে কি ওমেগা স্কয়ার ইনটু ওমেগা, তাহলে এটা গুণন করলে কত ওমেগা টু দি পাওয়ার কিউ হবে, সূত্রের -1 অক্ষে 1 এলো মাইনাস, এই ওমেগা কি মাইনাস পজিশনে আছে না, তো মাইনাস ওমেগা নাও, তারপর এটার কলাম বাদ সারি বাদ থাকবে কে ওমেগা 1 ওমেগা স্কয়ার ওমেগা কি গুণন করলে ওমেগা স্কয়ার হয়ে যাবে, সূত্রের মাইনাস ওমেগা স্কয়ার ইনটু 1, তাহলে কি ওমেগা স্কয়ার, আচ্ছা প্লাস এটা প্লাস ওমেগা স্কয়ার। এখন দেখো প্লাস ওমেগা স্কয়ার, তো এখানে এটার কলাম বাদ গেল সারি বাদ গেল, ওমেগা অক্ষে ওমেগা মাইনাস ওমেগা স্কয়ার আর ওমেগা স্কয়ার গুণ করলে ওমেগা টু দি পাওয়ার 4। তো আমরা এখন এটা কি করব, এই ওমেগা টু দি পাওয়ার কিউ এর মান কত 1 না, 1, তো 1 - 1 কত করলে কত হবে 0 হবে, মাইনাস দেখো ওমেগা স্কয়ার বিয়োগ করলে কি 0 হয়ে যায় না, 0-এর সাথে ওমেগা গুণন আছে, প্লাস এই ওমেগা স্কয়ার কি দুইটার সাথে গুণন দিয়ে দিছি, ওমেগা স্কয়ার গিয়ে একবার কি ওমেগার সাথে গুণন হবে, কত ওমেগা টু দি পাওয়ার কিউ হলো, মাইনাস ওমেগা স্কয়ার গিয়ে গুণন হলো কার সাথে ওমেগা টু দি পাওয়ার 4 এর সাথে, তাহলে হয়ে গেল ওমেগা টু দি পাওয়ার 6। এখানে আসো 1 থেকে 1 বাদ দিলে কত 0, মাইনাস ওমেগার সাথে 0 গুণন দিলে এটাও 0 হয়ে যাবে, শুধু থাকবে কি প্লাস ওমেগা টু দি পাওয়ার কিউ মাইনাস ওমেগা টু দি পাওয়ার 6। কোন ওয়ানটা 0-র সামনে যাই দিবে সবই তো গুণ, 0 হলে সবই 0, কথা বুঝছো, হ্যাঁ এই যে এটা ওমেগার কিউ এর মানই হলো 1, এই 1 বসায় দিছি, কথা বুঝছো, হ্যাঁ ফিক্সড মান, ওমেগা টু দি পাওয়ার কিউ এর মান কত 1। আচ্ছা এটা মনে রাখবা, ওমেগা 1 প্লাস ওমেগা স্কয়ার মান কত 0, ওমেগা টু দি পাওয়ার কিউ এর মান হলো 1,
আর ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মান হলো -1। এই তিনটা মান মনে রাখবা সব সময়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো তাহলে দেখো এই ওমেগা টু দি পাওয়ার 6 কে আমরা ওমেগা টু দি পাওয়ার কিউ লিখে উপরে স্কোয়ার দিলেও একই কথা, তাই না? তাহলে ওমেগা টু দি পাওয়ার কিউ এর মান কত? 1। 1 এর উপরে কি স্কোয়ার? আগে ছিল এখানে ওমেগা টু দি পাওয়ার কিউ মানে 1, আর এই মাইনাস ওমেগা টু দি পাওয়ার কিউ এর উপর স্কোয়ার, তো 1 স্কোয়ার, তাহলে 1 - 1 0। এটার অ্যানসার কত? 0। তো কত নাম্বার এটা? 6 নাম্বার পর্যন্ত। এরপরে আসো, এরপরে করব আমরা 7 নাম্বার থেকে। মুছে দিলাম। হ্যাঁ, কোনটা 0 হলো কিভাবে? এটা। আচ্ছা, 1 থেকে 1 বাদ দিলে কত? 0। এই যে মাইনাস ওমেগার সাথে আবার 0 বাদ দিলে গুণন দিলে কি টোটাল 0, প্লাস ওমেগা ওমেগা কিউ ওমেগা কিউ মাইনাস ওমেগা টু দি পাওয়ার 6 কে আমরা এভাবে লিখতে পারি ওমেগা টু দি পাওয়ার কিউ পাওয়ার লিখবো কি স্কয়ার, তাহলে এটা গুণন হলে কি ওমেগা টু দি পাওয়ার 6 হবে না? সেটা আমরা দেখো ওমেগা টু দি পাওয়ার কিউ এর মান আমরা জানি কি 1। 1 এর উপর আছে কি স্কয়ার না? স্কয়ার 1 এর উপর স্কয়ার দিলে 1 ই তো নাকি? আগে ছিল এই কিউ এর মান 1 মাইনাস আর ওমেগা টু দি পাওয়ার কিউ এর মান 1 স্কয়ার, তাহলে 1 1 বাদ তুললে 0। কথা বুঝছো? আচ্ছা, মুছে দিলাম। আচ্ছা, 7 নাম্বার যে সমাধান, হ্যাঁ কি হয়েছে? আচ্ছা 7 নাম্বার যে সমাধান, হ্যাঁ 7 নাম্বার প্রশ্ন পড়ো। 7 নাম্বার প্রশ্নটা একটু সবাই পড়ো। শীট আছে না সবার কাছে? শীট নাই? আচ্ছা, প্রশ্নে বলতেছে কোন নির্ণায়কের দুটি সারি বা কলাম একই রকম হলে, নাম্বার 7 বলতেছে যে ধরো একটা নির্ণায়ক এর দুইটা সারি অথবা কলাম, দেখো 1 1 1 1 1 1, ধরো 3 4 5 এরকম হলো, অথবা এরকম হতে পারে ওর এরকম হতে পারে যে 1 1 1, ধরো এরকম হতে পারে 2 2 2 2 2 2 3 4 5। এটার মানও 0, এটার মানও 0। তাহলে আমাদের অ্যানসার কিন্তু হয়ে গেল। 7 নম্বরের অ্যানসার কি? যে কোন নির্ণায়কের দুটি সারি অথবা দুটি কলাম যদি একই রকম হয় তাহলে ওই নির্ণায়কের মান কত? দেখো এখানে দুইটা কলাম কি সেম রকম না? 1 1 1। আবার এখানে দেখো কি দুইটা সারি কি 2 2 2। এখানে 1 এর 1 জায়গায় অন্য কিছু থাক, সমস্যা নাই। 3 3 যদি হয় যে 3 3 3 3 3 3, তাহলে এটার মান কত? 0। একটা কিন্তু না, দুইটা হতে হবে। এটুক দিলে হয়ে যাবে। অ্যানসার কত? 0। বলবা যে দুইটি এখানে কথাটার উত্তর, এখানে প্রমাণ কিছু নাই, তুমি জাস্ট এক কথায় উত্তর দিবা যে নির্ণায়কের মান 0 হবে। নির্ণায়কের মান 0 হবে লিখবা, নির্ণায়কের মান 0 হবে। এগুলোও লেখার দরকার নাই, আমি বোঝানোর জন্য বললাম। হ্যাঁ, নির্ণায়কের মান 0। এরপর আসো 8 নাম্বার। এবার আসবো আমরা দ্বিতীয় অধ্যায়ে চলে আসছি। হ্যাঁ হ্যাঁ, দ্বিতীয় অধ্যায়ের অতি সংক্ষিপ্ত 8 নাম্বার কি বলেন? কোন শর্তে এ ও বি দুটি ম্যাট্রিক্সকে গুণ করা যাবে? কে বলতে পারেন? কে কে পারেন? কোন শর্তে এ ও বি দুটি ম্যাট্রিক্সকে গুণ করা সম্ভব বা যাবে? এ এর কলাম সংখ্যা বি এর সারি সংখ্যা সমান হতে হবে। এ এর কলাম সংখ্যা বি এর সারির সংখ্যার সমান হতে হবে। দুনিয়াটা শান্তি হয়ে গেল নাকি? হুম,
সূর্যের কাছে গেছি 100 মানে আমাদের দেশে যাও না সূর্যের দেশে মায়ামি সব বিচার আছে আদা আবু জিগিরা কলেজে দিয়েছে কালিবে পানি খাইবো ইনস্টিটিউট না ইনস্টিটিউট ভিডিও চালু হ্যাঁ কালিবে পানি খাইবো ভিডিও চালু না আর বন্ধ করে একটু ভালো হ্যাঁ কোটা এ এর কলাম সংখ্যা বি এর সারির সংখ্যার সমান হতে হবে, এটি হলে আনসার। কোন সের কোশ্চেন পাইলে বুঝবেন, বলছে কোন শর্তে এ ও বি দুটি ম্যাট্রিক্সকে গুণ করা যাবে, কোন শর্তে এ ও বি দুটি ম্যাট্রিক্সকে গুণ করা যাবে। Nabi, video dulu kita, aja ikut dulu. Ibu. Kali berapa ini? Aku tak tahu berapa. Setelah ini ini kalau ini tu kalau. Ini setelah ini setelah ini. Sandal tak ada. Ini tu kalau. আমি কিছু দেখতে পাই এটা বড় করে দিয়েছে বাবা এটা টিকটক আইডি দেই কি এডিট করবে না তো এডিট করে আমরা কলেজ এডিট করো আমি সংক্ষিপ্ত কথা এডিট করলাম তো রেক কে না এই কথা ভালো করে চালানো আমার কি দেখছো কি লাগবে একটু পার্থক্য আছে। মাত্রা মাত্রা বাংলাতে মাত্রা, বাংলাতে বলা হয় মাত্রা। হ্যাঁ র্যাঙ্ক র্যাঙ্ক মাত্রা, মাত্রা বলে বাংলাতে মাত্রা। এই
আচ্ছা দেখেন 13 নাম্বার আরে 10 নাম্বার এগুলো তো পড়াইলাম মাত্র আপনাদের 1 নাম্বার অধ্যায়ের শীটের 13 নাম্বার লেখা আছে পি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 2 ইকুয়াল টু 0 আর অধ্যায় হলো 3 এটা অধ্যায় হলো 3 বলছে সমীকরণের মূলদ্বয় সমান হলে পি এর মান বের করো কিসের মান বের করতে বলছে পি এর মান বের করো দেখো মূলদ্বয় যখন সমান হয় মূলদ্বয় কখন সমান হয় বলেন মূলদ্বয় সমান হয় যখন নিশ্চয়ক কত 0 হয় তার মানে ডি এর মান কত 0 আর ডি এর মান 0 মানে কি ডি সমান আমরা কি বলতাম ডি ইকুয়াল টু বি স্কয়ার মাইনাস 4ac তো এটার মান যদি 0 হয় তবে কি কে বললো কি ও বললাম যে এই একটা সমীকরণ বলছে px স্কয়ার প্লাস x প্লাস 2 বলছে যে সমীকরণের মূলদ্বয় সমান হলে মূলদ্বয় সমান হয় কখন যখন আমরা ডি এর মান 0 ধরি তৃতীয় অধ্যায় আপনি মনে করেন নাই হ্যাঁ এটা মনে রাখতে হবে হ্যাঁ ডি ইকুয়াল টু নিশ্চয়কের মান কি বি স্কয়ার মাইনাস 4ac এটা মনে রাখবেন হ্যাঁ আচ্ছা এটা প্রথম অধ্যায় না এটা তৃতীয় অধ্যায় অতি সংক্ষিপ্ত টাইপ আচ্ছা এখানে যদি তাহলে এটা আমার শর্ত কি বি স্কয়ার মাইনাস 4ac তাহলে আমাদের শর্ত কিন্তু বলে দিয়েছে বলছে পি এর মান বের করো পি এর মান তো আমরা পি এর মান বের করব তো আমরা শর্ত জানি বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 তাহলে এই সমীকরণে বি কে বলেন এক্স এর সহগ না এক্স এর সহগ কে 1 তাহলে ওর উপর স্কয়ার মাইনাস 4 গুণন এ কে এক্স স্কয়ারের সহগ কে পি গুণন সি কে কনস্ট্যান্ট মান কনস্ট্যান্ট এক্স বর্জিত পদ যেটাকে বলা হয় এক্স নাই কোন পদের সাথে বলেন তো 2 এর সাথে এক্স 2 কি কনস্ট্যান্ট মান না 2 কখনো 3 হবে 2 তো 2ই এটা তো কনস্ট্যান্ট মান তো এটা কি 2 ইকুয়াল টু কত 0 তো এখানে আসবে 1 মাইনাস কত 8p ইকুয়াল টু 0 সুতরাং আসবে 1 ইকুয়াল টু কত 8p সুতরাং p আসবে হলো 1 ডিভাইডেড 8 এটাই হলো অ্যানসার কোনটা এটা তৃতীয় অধ্যায় আপনি করেন নাই তাহলে আমি এখন বোঝানো সম্ভব না দুঃখিত যারা করছে আচ্ছা আবার বুঝাইতেছি দেখেন px স্কয়ার প্লাস x প্লাস 2 ইকুয়াল টু কত 0 প্রশ্ন কি বলছে প্রশ্ন বলছে যে এই সমীকরণ একটা সমীকরণ এর সমীকরণের মূলদ্বয় মূল কয়টা পাওয়া যায় দুইটা না আলফা একটা আর একটা কি বিটা এই মূলদ্বয় আলফা ইকুয়াল টু বিটা যদি সমান হয় আলফা ইকুয়াল টু বিটা হয় বা সমান হয় তখন কি বলছে পি এর মান বের করো ওই যে আমরা দেখছিলাম যে ডি এর মান যখন আমরা আলফা সমান কি আমরা বলছিলাম আলফা ইকুয়াল টু বলছিলাম এরকম মাইনাস বি প্লাস রুট ওভার কি বি স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড কত 2a আমরা এই মূল যখন আবার বিটা ইকুয়াল টু ধরি মাইনাস বি ডিভাইডেড মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড কত 2a দেখেন নিশ্চয়কের মান যখন আমরা শূন্য ধরবো নিশ্চয়কের মান কোনটা বলেন তো ডি এর মান না নিশ্চয়ক আমরা ডি দ্বারা প্রকাশ করি এই নিশ্চয়ক হলো বি স্কয়ার মাইনাস কত 4ac এইটুকুর মান যদি আমরা 0 ধরি দেখেন 0 ধরি তাহলে কেবল হচ্ছেটা কি তাহলে কেবল দেখেন এটার মান কত 0 এটার মান কত এটাও 0 ধরছি তার মানে এটার মানও 0 তো আমরা কি এটা শুধুমাত্র লিখতে পারি মাইনাস বি ডিভাইডেড 2a আবার এটাও শুধুমাত্র লিখতে পারি মাইনাস বি ডিভাইডেড 2a দেখেন তো দুইটা মূলের মান সমান হয়ে গেছে না সমান হয়েছে কিনা তার মানে কি যে আমরা এইটা আসলো কি ডি এর মানকে 0 ধরে তাহলে আমাদের শর্ত কি ডি এর মানকে 0 ধরতে হবে বা নিশ্চয়কের মান সেই নিশ্চয়ক মান হলো বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 তবে এখানে আমরা সমীকরণের সাথে বি বের করে নিয়ে আসলাম বি এর সহগ কত এক্স এর সহগ হলো বি তাহলে এখানে এক্স এর সহগকে এই যে এরকম মূল সমীকরণ আমরা সাধারণ সমীকরণ করি কি এক্স স্কয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0 এটা হলো সাধারণ সমীকরণ এর সাথে কম্পেয়ার করে করে আপনি এখানে মানটা বসান দেখেন তো এখানে বি এর জায়গায় কি আছে 1 আছে না কিছুই নেই মানে 1 আছে সেই 1 স্কয়ার মাইনাস সূত্রের 4 ইনটু এ এখানে এর জায়গায় কি আছে পি আছে না পি আছে এই সমীকরণে তো আমরা পি এর মান বসালাম গুণন সি এর জায়গায় এখানে কি আছে এই সমীকরণে 2 আছে তো 2 ইকুয়াল টু 0 তাহলে এটা স্বাভাবিক ক্যালকুলেশন করলে যা হবে তাই হ্যাঁ স্বাভাবিক ক্যালকুলেশন তারপরে আমরা করব বলছে 14 নাম্বার দেখেন 3 এবং -4 মূল বিশিষ্ট এই দুইটা মূল দেয়া আছে এটা দুইটা মূল দেওয়া আছে
হ্যাঁ আচ্ছা, বলছে যে 3 এবং 4 মূলদ্বয় বিশিষ্ট এমন একটা সমীকরণ তৈরি করো। দুইটা মূল কে দেওয়া আছে, একটা 3 এবং কি আর একটা 4 দেওয়া আছে। এই দুইটা মূল দিয়ে আমরা সমীকরণ নির্ণয় করব কিভাবে? একটা শর্টকাট ফর্মুলা আমরা শিখিয়ে দিছিলাম যে দুইটার মূলদ্বয় নিয়ে একটা সমীকরণ তৈরি করার একটা সূত্র হলো, সেটা কি, যে সূত্র হলো x স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইনটু কি হবে x প্লাস মূলদ্বয়ের গুণফল। তোলার সময় দেব ইকুয়াল টু 0। এটা হলো সমীকরণ, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এখন কি করব, এই দুইটা মূল দেওয়া আছে, এটা নরমালি আমাদের এখানে লাগবে কি সমীকরণ তৈরি করতে, মূলদ্বয়ের যোগফল। তাহলে এটা যোগ করো, কত, মূলদ্বয়ের যোগফল করলে কত হবে দেখো, x স্কয়ার মাইনাস, তোমরা এটা আলাদাভাবে করে নিবা যে মূলদ্বয়ের যোগফল, অথবা এটা এখানেও করতে পারো, মূলদ্বয়ের যোগফল করো। এখানে মূলদ্বয় কোনটা আছে, একটা 3, সূত্রের কি এটা কি প্লাস যোগ হবে, আর এটা কত আছে মাইনাস। না না না, এটা তুমি বুঝে নিবা, কথা বুঝছো। এটা হলো মেইন হলো ফর্মুলা, হ্যাঁ মেইন হলো ফর্মুলা। এটার সাথে আমরা কি করব, এটা নিয়ে আমরা একটা সমীকরণ তৈরি করব। মূলদ্বয়ের এখানে লাগবে কি যোগফল, না তো যোগফল দেখো মাইনাস কি 4, নিজে কত -4 ইনটু এক্স প্লাস দেখো মূলদ্বয়ের গুণফল করলে কি হবে বলো, -4 গুণন 3 ইকুয়াল টু কত 0। তো এখানে আসবে এক্স স্কয়ার মাইনাস এইটা কত হবে বলো, 3 -4 হয়ে যাবে না, ইনটু এক্স প্লাস কত, এখানে মাইনাস 3 4 12 হবে না, -12 হবে কিনা বলো, ইকুয়াল টু 0। তাহলে এখানে আসে কি দেখো, এখানে 3 -4 মানে কি -1, সেই -1 আবার যদি এর সাথে গুণন হয় সেই মাইনাসটা কি প্লাস হয়ে যাবে না, এরকম আসে কিনা বলো, এটা আসে কিনা বলো, -12 ইকুয়াল টু 0। সুতরাং এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেলে এক্স স্কয়ার প্লাস এক্স মাইনাস 12 ইকুয়াল টু 0। এটাই হলো অ্যান্সার, এটাই হলো অ্যান্সার। হ্যাঁ, এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, আর অনের সাথে এক্স গুণন দিল এক্স, ওকে এক্স। এই যে মাইনাস আছে না সূত্রে মাইনাস, আর এই 3 থেকে -4 বাদ দিলে -1 হয়, তাহলে এই ভিতরের মাইনাস আর এই মাইনাস হয়ে গেল কি প্লাস, আর অনের সাথে কি এক্স গুণন অবস্থায় আছে না, এক্স অকে এক্সই হবে না, এক্স অকে এক্স, একের সাথে এক্স গুণন হলে তো এক্সও হয়, অন্তর হয় না, সেটাই বসাইছি। আর মাইনাস এই যে 12 এক্স বসাইছি ইকুয়াল টু 0। স্যার খাতাটা আমি নিয়ে আসবো বলতে হবে, একটা খাতা আনবো স্যার। এই 5 নাম্বার প্রশ্ন সবাই পড়ো একটু, দেখো 5 নাম্বার, এক্স স্কয়ার প্লাস পি এক্স প্লাস 8 ইকুয়াল টু 0 হলে একটি মূল 4 হলে অপর মূলটি নির্ণয় করো। হ্যাঁ 5 নাম্বার, কে সরি 15 নাম্বার। হুম এই হইছে না, মুছে দিলাম। দেখেন 15 নাম্বার বলছে
15 নম্বর হলো এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 8 ইকুয়াল টু 0। বলছে যে একটি মূল যদি 4 হয় আর একটি মূল বের করো। একটি মূলকে আমরা ধরে নেই কি আলফা আর বিটা। এই কথা বুঝো, একটি মূল যদি আমরা ধরে নিই আলফা, আরেকটা মূল কি বিটা। তো আলফার মান দেওয়া আছে, ধরছে যে একটি মূল দেওয়া থাকলে একটি মূল 4 হলে আরেকটি মূলের মান বের করো, আরেকটি মূল বের করো। তো একটি মূলকে আলফা ইকুয়াল টু 4 ধরলাম, আরেকটি মূলকে আমরা জানি না, বের করব। আমরা জানি কি মূল দ্বয়ের গুণফল, মূল দ্বয়ের গুণফল ইকুয়াল টু আলফা ইনটু বিটা, আলফা ইনটু বিটা। যদি লিখি দেখো তো সূত্র কি সি ডিভাইডেড এ না, তো এখানে সি কে 8 আর এর মান কত 1 না, তার মানে আসবে কি আলফা বিটা সমান কি 8। আলফা বিটা সমান সমান যদি আমরা 8 পাই, এখানে আলফার মান কত 4 ছিল, 4 ইনটু বিটা সমান কত 8। তাহলে বিটা সমান কত হবে বলো, 8 ডিভাইডেড কত 4, তাহলে এটা আসবে 2 ডিভাইডেড 1 ইকুয়াল টু আসবে 2। সুতরাং আমরা কত পাইলাম, বিটার মান কত পাবো 2। এটাই হলো অ্যান্সার। ঠিক আছে, এটাই হলো অ্যান্সার। আচ্ছা না যোগ করলে, হ্যাঁ যোগ করলে দেখি, যোগ হলো না, যোগ করলে বের হবে না। কেন বের হবে না বলো তো, যোগ করলে পি এর মানটা আসবে, পি এর মান তো আমাদের জানা নাই, পি এর মানটা আসবে। যোগ করে নিবা সমস্যা নেই, ওটা তো অতিরিক্ত হয়ে গেল। যদি গুণেই আমাদের অ্যান্সার বের হয় যায়, যোগ করে দরকার কি। কোনটা সি ডিভাইডেড এ, আমরা সূত্র আমরা দেখছিলাম যে দুটো আলফা মানে দুইটা মূল গুণ করলে আসলে লাস্টে সি ডিভাইডেড এ। এই সি হলো কনস্ট্যান্ট মান, কথা বুঝছো, সি। আর এ হলো এক্স স্কয়ারের সহগ ছিল, বাট এটা না লিখলেও চলবে, সমস্যা নেই। দেখো এই যে 4x স্কয়ার প্লাস 2x মাইনাস 1, এটা কত নাম্বার 16 ইকুয়াল টু 0 হলে নিশ্চয়কের মান বের করতে বলছে। নিশ্চয়ক সমান আমরা জানি বি স্কয়ার মাইনাস 4ac। সুতরাং এখানে বি কে, বি হলো 2 স্কয়ার মাইনাস সূত্রে 4 গুণন a কে এর জায়গায় 4 আছে, গুণন c এর জায়গায় কে -1, তাহলে আসবে কত 4 মাইনাস 4 4 16, 16 আর কত বলো 16 এখানে আসে গুণন কি -1, তাহলে এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 4 প্লাস 16, তাহলে আসবে হলো 20। এটাই হলো অ্যান্সার। হ্যাঁ একটা সূত্রের পর আর একটা হলো এ এর মান, একটা সূত্রের পর আর একটা এ এর মান, কোনটা? আচ্ছা এই সমীকরণ নিশ্চয়ক বের করছি। নিশ্চয়ক সমান আমরা কি জানি, বি স্কয়ার মাইনাস 4ac। বি কি এখানে এক্স এর সহগ না, এক্স এর সহগ কি 2, 2 স্কয়ার মাইনাস সূত্রের 4, এই যে 4, এ এ কে এক্স স্কয়ারের সহগ কি 4 আছে না, 4 গুণন সি এর মান কি, সি এর মান -1 না, না +1, -1 বসাই দিছি। দেখো 4 4 কত হয় 16, আর এখানে 2 এর উপর স্কয়ার করলে 4, আর এখানে গুণন কি -1, তো -1 আর এই এর সাথে যদি গুণন হয় মাইনাস মাইনাসে কি প্লাস হয়ে যাবে না ভিতরে, প্লাস 16 অক্ষে 16, 16 অক্ষে 16, 4 প্লাস 16 ইকুয়াল টু হয় 20। হ্যাঁ না না না, আমরা দেখো 17 নাম্বার করব। 17 5 - 6i এর পরম মান আপনারা পরে তুলেন, হ্যাঁ আমি তোলার জন্য সময় দেব, অথবা প্যারালালি তোলার চেষ্টা করেন আমি যখন লিখি। 5 - 6i বলছে এর পরম মান বের করো, তাহলে পরম মান বের করার, এটা 4 নাম্বার অধ্যায়। হ্যাঁ তো পরম মান বের করব কিভাবে, আমরা নরমালি কি করব, রুট ওভার দিয়ে দেব, নরমালি রুট ওভার দেব যে কোনো মান। বললো যে 3 + 5i, তারপর আমরা কি করব, সেম নিয়ম যে পরম মান চাইলেই আমরা কি করব, এগুলো কিন্তু অতি সংক্ষিপ্ত টাইপ। হ্যাঁ হ্যাঁ শোনেন আগে প্রসেসটা শেষ করি। না এই দুইটা সাইড 3 নাম্বার অধ্যায়, আর এটা হলো 4 নাম্বার, হ্যাঁ চ্যাপ্টার 4 এখান থেকে শুরু হয়েছে। তো এখানে কি হবে, পরম মান আমরা বের করব নরমালি 5 স্কয়ার প্লাস এর সহগ যেগুলো আছে দেখেন তো, এর কি আছে স্কয়ার, এটা আসবে হলো 25 প্লাস
36, এটা আসবে কত? 25 প্লাস 36 কত আসে? রুট ওভার 61, এটাই হলো অ্যান্সার। তো এটার যদি পরম মান বের করতে বলে কি বের করবেন বলেন? 3 স্কয়ার প্লাস কত হবে? 5 স্কয়ার, তাহলে রুট ওভার 9 প্লাস কত? 25 আসবে কত? রুট ওভার কত? 9 প্লাস 25 34, এটা হলো অ্যান্সার। হ্যাঁ, এই যে এটা করলাম মাইনাস থাকলে কি হতো? হ্যাঁ 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 হ্যাঁ, যখনই পরম মান বের করতে বলবে আপনারা রুট ওভার দিয়ে এর মানগুলো কি করবেন? স্কয়ার করে দিবেন, তারপরে যে রেজাল্টটা আসবে ওইটাই পরম মান। হ্যাঁ, এটা সহজ না? অতি সংক্ষিপ্ততে আসতে পারে। আমরা তো পরম মান বের করতেছি, কথা বুঝছেন? পরম মান বের করার এটা নিয়ম যে কি করবেন, আইটাই না, এখানে যেগুলো মান আছে শুধুমাত্র ভ্যালু গুলো আছে, আই তো কোনো সংখ্যা না। আই কি কোনো সংখ্যা? সংখ্যা না। হ্যাঁ, সাজেশনে 17। হ্যাঁ, এভাবে পরম মান বের করবেন। হ্যাঁ, এককের কাল্পনিক ঘনমূল কোথায় বোঝো নাই বলো? 5 মাইনাস 6i এর পরম মান বের করো। যে কোনো রাশি এরকম পরম মান বলবে, i প্লাস মানে i থাকবে। পরম মান বললেই কি করবেন? রুট ওভার করে ওই মানগুলোকে বর্গ করে দিবেন, ভিতরে যোগফল আকারে বর্গ করে দিবেন। i চলে যাবে, i দিতে হবে না। i এর শুধুমাত্র মানগুলো কি করবেন? রুট ওভার 5 স্কয়ার প্লাস মাইনাস 6 আছে না, মাইনাস 6 স্কয়ার। সেম ভাবে আবার এটাও বের করছি, দেখেন 3 প্লাস 5i, সেম ভাবে বের করছি, একই নিয়ম। হ্যাঁ, যে কোনো আপনাকে এখন 3 প্লাস 3i দিলেও পারবেন পরম মান বের করতে, পারবেন না? ঠিক আছে, ঠিক আছে। এরপরে আসেন 18, এককের কাল্পনিক ঘনমূল দুটি লেখো। দেখেন ঘনমূল আমরা স্কুলের না, হ্যাঁ, এককের কয়টা কাল্পনিক ঘনমূল বের করছিলাম? 3টা। একটা বের করছিলাম কি 1, আরেকটা কি -1 প্লাস রুট ওভার কত? -3 ধরেন। হ্যাঁ, 2 দেখেন প্রশ্নে লেখা আছে যে এককের কাল্পনিক ঘনমূল দুটি লেখো। এখানে কাল্পনিক কয়টা আছে দেখো তো? এখানে কাল্পনিক 3টা নাই, এখানে কাল্পনিক 2টা আছে। দেখো রুট ওভার নিচে মাইনাস মানে থাকা কি, ওইটা কি জটিল সংখ্যা না? তাহলে এখানে জটিল সংখ্যাই তো কাল্পনিক আসবে নাকি? ক্যালকুলেটরে আচ্ছা দেখেন তো এখানে রুট ওভারের নিচে -1 এমন সংখ্যা কয়টা আছে? 2টা না, একটা আর 2টা? যদি বলে প্রশ্নে যদি বলে যে এককের ঘনমূল গুলো লেখো, তাহলে 3টাই দিতে হবে, একটা 2টা 3টা। আর যদি বলে কাল্পনিক ঘনমূল লেখো, তাহলে 2টা হবে। অ্যান্সার কোনটা? এইটা আর এইটা। প্রশ্নের ক্যাটাগরি বুঝছো? শুধু ঘনমূল বললে 3টা হবে, এইটা 2টা 3টা হবে। আর শুধুমাত্র যদি কাল্পনিক কথাটা বলে বের করতে বলবে না, অতি সংক্ষিপ্ত বের করতে বলবে না, 3টা চাইবে, এগুলো অতি সংক্ষিপ্ত। হ্যাঁ, আর শুধু কাল্পনিক মূল দুটি এরকম, বা কাল্পনিক মূল বের করো, মূল বের করা বলবে না, মূল দুটি লেখো এই কথা বলবে, বের করতে বলবে না। হ্যাঁ, তাহলে এই 2টা শুধু হবে যখন কাল্পনিক বলবে। কথা বুঝছেন? আচ্ছা এখন বলেন, এইদিকে আসেন। -5 -3i, এটা বলছে না, নাম্বার 19 বলছে -5 শেষ তো 18 নাম্বার। দেখো কোন চতুর্ভাগে অবস্থিত, দেখো এদিকে প্লাস না, এটা 1 2 3 4 5। এই দেখো
বলছে যে -5 -3i এরা কোন চতুর্ভাগে অবস্থিত। তা আমরা কোয়াড্রেন্ট অনুযায়ী আমরা একটা বৃত্তকে মানে যদি ভাগ করি, তো আমরা 4টা চতুর্ভাগ করলাম, 4 ভাগ করলাম, ঠিক আছে। এখন দেখো -5 এটা কি এক্স অক্ষ বরাবর কিনা বলো, এক্স অক্ষ বরাবর না? এক্স অক্ষ বরাবর হলে এটা যদি পজিটিভ হয় এটা কি নেগেটিভ। আমরা এটাকে কি বলে, এটা রিয়েল অংশ কিনা বলো, রিয়েল। রিয়েল অংশ কোনটা, এক্স অক্ষ বরাবর থাকে না? রিয়েল নাম্বারগুলো এক্স অক্ষ বরাবর থাকে, কিন্তু হয় কি পজিটিভ অথবা নেগেটিভও হতে পারে। এইদিকে যে সংখ্যাগুলো হয়, আমরা যে সংখ্যা রেখা দেখি, সংখ্যা রেখা এটা কি এই বিন্দু 0 ধরলে এইদিকে যতগুলো যাবে এই বাস্তব অংশ বরাবর এগুলো পজিটিভ মান হয়, ও +1 +2 +3, তাই না? আর এই 0 থেকে এইদিকে আসলে কি হবে, -1 -2 -1 -2 এরকম ভাবে হয়। আচ্ছা দেখো তো এটা কি আছে, -5 কিনা বলো, -5, তাহলে মাইনাস এইদিকে আসতে হবে, 1 2 3 4 5, ধরো আমরা এই ঘরে আসলাম। বলছে -3i, এই আই হলো কাল্পনিক, কাল্পনিক থাকে বাস্তবের চেয়ে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, কথা বুঝছো, মানে লম্ব বরাবর থাকে। আমরা দুইটা অ্যাক্সিস ধরছি না, একটা এক্স অক্ষ আর একটা কি ওয়াই অক্ষ। এই ওয়াই অক্ষটা কিন্তু বাস্তব অক্ষ না, কথা বুঝছো, এটা আমরা কাল্পনিক অক্ষ ধরছি। হ্যাঁ, কাল্পনিক অক্ষ। তো কাল্পনিক বরাবর দেখো মাইনাস, এটা যদি পজিটিভ হয়, এটা যদি পজিটিভ আই হয়, তাহলে এইটা কি নেগেটিভ আই না? এটা তার নেগেটিভ উল্টে। তার মানে এখন আমরা নেগেটিভ দিকে আসলাম 5 ঘর এবং নেগেটিভ আই, তার মানে এই দিকে আসতে হবে কয় ঘর, 1 2 3 ঘর, কথা বুঝছেন। তাহলে আমরা আমরা যে একটা ইয়া পাবো, বিন্দু পাবো, সেই বিন্দুটা কোথায় অবস্থিত হবে, এরকম একটা স্থানে অবস্থিত হবে। তো কোয়াড্রেন্ট অনুযায়ী আমরা ধরছি এটা 1 নাম্বার, এটা 0 ডিগ্রির সাথে আমরা ধরছি। হ্যাঁ, তো এটা আমরা 1 নাম্বার ধরছি, তাহলে কোয়াড্রেন্ট অনুযায়ী এই ইয়াটার রাশিটার মানে এই ম্যাপটার অবস্থান কোথায় বলো, 1 2 3, তার মানে তৃতীয় চতুর্ভাগে না? আর এইটা যদি এইটা হতো তাহলে চতুর্থ চতুর্ভাগে, এটা হলো প্রথম চতুর্ভাগ, এটা কি দ্বিতীয় চতুর্ভাগ, এটা হলো তৃতীয় চতুর্ভাগ, তার মানে এটার অবস্থান কোথায়, তৃতীয় চতুর্ভাগে। এখন যদি তোমাকে বলি 2 - i, এটা বলো তো, এর মানে সামনে কিছু নেই, মানে 1 আছে, এটা কোন চতুর্ভাগে? তাহলে তুমি এক চতুর্ভাগ আঁকো, 2 কোন দিকে গেছে, পজিটিভ 1 2, তার মানে এইদিকে আছে। আই কি নিচের দিকে, নেগেটিভ আই, তার মানে কি নিচের দিকে আসতে হবে। এটা কোন চতুর্ভাগে হলো, চতুর্থ চতুর্ভাগে অবস্থিত। এখন যদি বলি -3 + i, এখন যদি বলো এটা এটা চতুর্ভাগ কি হবে বলো, তো চতুর্ভাগ আঁকো। -3 কোন দিকে আসবে, 1 2 3 আসলো, মাইনাস দিকে আসলো, এবং +i, প্লাস কোন দিকে, উপরের দিকে, তাহলে কোনটা হবে, দ্বিতীয় চতুর্ভাগে, কথা বুঝছো। এইভাবে আই না দিলেও চলবে, সমস্যা নেই, তুমি অ্যানসার রাইট দিলে হবে। কোন চতুর্ভাগে অবস্থিত, আঁকা দিলে তো সমস্যা নাই, এটা আঁকাই দিলা, আঁকা না দিলেও হবে, এটা অতি সংক্ষিপ্ত তো লিখে দিলেও হবে। এ তুলছেন এগুলো, এটা মুছে দিলাম। বুঝতেছেন বুঝতেছেন। আমি এরকম উঠে গেছে, ওরকম উঠে আছে, ওই যে 6 স্কয়ার ব্র্যাকেট ওটা মাইনাস এর কোন গেল 4 এর সাথে মাইনাস আছে, ওই যে 6 এর আগে মাইনাস আছে না, এই -6 এর স্কয়ার বুঝছি না না, উপরের মধ্যে রাখি ও আর এর মধ্যে মাথায় সেভ হয় 18 নম্বরে উঠে আছে না 19 নম্বরে। বাহ, ও কি মাস্টারে বসে আছে, মাস্টার না মাস্টার মাস্টার এরপর আসেন কত নাম্বার, এরপরে দেখেন 20 নাম্বার। 20 নাম্বার বলতেছে এককের একটি কাল্পনিক ঘনমূল ওমেগা হলে এককের একটি কাল্পনিক ঘনমূল ওমেগা হলে বলতেছে 1 + ওমেগা + 2 ওমেগা স্কয়ার টু দি পাওয়ার 6 এর মান বের করো, এর মান। এটা হলো চতুর্থ অধ্যায়ের। তো এইটা সমান আমরা দেখেন এটা করতে পারি 1 + ওমেগা প্লাস এই 2 ওমেগা স্কয়ার কে আমরা এভাবে লিখতে পারি কিনা বলো,
ওমেগা স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার, এই দুইটা যোগ করলেই তো 2 ওমেগা স্কয়ার পাবো, তাই না? তা আমরা এটা ব্র্যাকেট দিয়ে কি 6 লিখলাম, ইকুয়াল টু দেখো এখানে এইটুকু সমান আমরা জানি 0, একটা সূত্র লিখে দিয়েছিলাম না, x স্কয়ার এটা সমান কত 0, তাহলে এইটা যদি 0 ধরি তাহলে থাকে কি শুধুমাত্র প্লাস স্কয়ার টু দি পাওয়ার কত 6। তো এটা ইয়া করলে কত হবে, গুণন করলে কত হবে বলো, এটা তো 0, 6 করলে কত 6 দুগুণা 12 হবে। তো আমরা এইটা করতে পারি কিনা, ওমেগা টু দি পাওয়ার কিউ উপরে কি 4, এটা দিতে পারি, তাহলে কি কিউ এর মান কত 1, 1 এর উপর আসবে 4, 4 আসলে কত এটার মান 1। ভেরি ইজি। হ্যাঁ, এখন দেখেন মাইনাস নাম্বার 21 বলছে মাইনাস আই স্কয়ার এর উপরে আবার স্কয়ার এর মান কত। আগে আগে সবকিছু আমি লিখে আগে বুঝে তারপরে তোলার জন্য আলাদা সময় দিই। আচ্ছা দেখেন আগে বই ব্ল্যাক বোর্ডটা হোয়াইট বোর্ডটা ইয়া হোক, পূরণ হোক। তো দেখেন এটা বলছে যে মাইনাস আই স্কয়ার টু দি পাওয়ার কি হোল স্কয়ার এর মান কত, তাহলে আমরা জাস্ট মানটা বসাবো। মাইনাস আই স্কয়ার এর মান কত বলেন, -1 না, আই স্কয়ার মানে কি, আই স্কয়ার মান কত -1। তো আমরা এখানে মাইনাস আগে থেকে একটা আছে, আর আই স্কয়ার এর মান কত -1, এর উপরে আছে কি স্কয়ার, ও না আই স্কয়ার এর মানই তো -1। আচ্ছা হ্যাঁ মুখস্থ মান, হ্যাঁ আই স্কয়ার মান -1, তাহলে এবার ওর উপরে কি আছে স্কয়ার, তাহলে এই স্কয়ার এই মাইনাস মাইনাসে হয়ে যাবে কত +1, আর আছে কত স্কয়ার, তাহলে স্কয়ার কি এটা 1 হবে না স্যার, এর উপর স্কয়ার থাকুক আর যাই থাকুক এর মান কত 1, ওকে 1, এটার মান কত 1। আচ্ছা এবার আসেন নাম্বার কত, নাম্বার 22, নাম্বার কত 22, এই দুটো তুলেন 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 তুলেন। কোনটা কোনটা এটা 12, এটা 4 4, এই ওমেগা কিউ এর মান কত 1 না, এর উপর পাওয়ার কত 4 না, এই দেখেন পঞ্চম অধ্যায় চ্যাপ্টার 5, হ্যাঁ 5 অধ্যায় বলছে পেয়ারা অতি সংক্ষিপ্ত, প্যারালাল শব্দটির সবগুলো অক্ষর নিয়ে তুমি কত উপায়ে কতগুলো শব্দ গঠন করা যায়, কতগুলো শব্দ গঠন করা যায়, তুমি কি করবা জাস্ট শব্দগুলো গঠন করা যায়। এখানে টোটাল অক্ষর আছে কয়টা বলো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, 8 ফ্যাক্টোরিয়াল, 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড একই সংখ্যা একই অক্ষর কয়টা আছে দেখো, 3টা আছে না, 3টা এল কি 3টা আছে না, তাহলে 3 ফ্যাক্টোরিয়াল, এবং 2টা এ আছে তাহলে 2 ফ্যাক্টোরিয়াল। জাস্ট করো এটা, এটা করলে কত বলো তো, 2 8 গুণন কত 7 গুণন কত, এটা কত 6 গুণন 5 গুণন 4 গুণন 3 গুণন 2 গুণন 1, হ্যাঁ একবারে ক্যালকুলেটরে হবে তো। 8 ফ্যাক্টোরিয়াল মানেই হলো এইটা, 8 থেকে তুমি 1 পর্যন্ত, হ্যাঁ 8 ফ্যাক্টোরিয়াল মানে হলো
তোমাকে 8 থেকে 1 পর্যন্ত গুণন আকারে লিখতে হবে, কথা বুঝছো? হ্যাঁ, 3 ফ্যাক্টোরিয়াল মানে কি বলো? 3 ফ্যাক্টোরিয়াল মানে কি? 3 গুণন 2 গুণন 1, তার মানে এটার মান আসবে কত? 6, তাই না? আবার 2 এর মান 2 ফ্যাক্টোরিয়াল মান কত? 2 গুণন 1, এটার মান আসবে কত? 2। তার আমরা একটা 6 গুণন 2 এটা এভাবে লিখতে পারি। তো এখান থেকে 6 6 বাদ গেল নাকি? 2 2 কাটা গেল, উপরে থাকলো কি বলো? 8 গুণন 7 গুণন 5 গুণন 4 গুণন 3 গুণন 1, এটার মান যেটা আসবে সেটাই হলো অ্যান্সার। কত হবে অ্যান্সার 3360। এই কথা বলো না, এই কথা বলো না। হ্যাঁ লেখ বলতেছি, তার চুপ থাকা লাগবে। হ্যাঁ, বলছে প্যারালাল শব্দটির সবগুলো অক্ষর ব্যবহার করে কতগুলো শব্দ গঠন করা যাবে। তার মানে প্যারালাল শব্দটি অক্ষর আছে কয়টা? মোট আছে কত? 8টা। ডিভাইডেড, দেখো একই সংখ্যা আছে কয়টা? 3টা এল আছে, তার মানে 3 ফ্যাক্টোরিয়াল, তার মানে কত? 3 ফ্যাক্টোরিয়াল ইনটু 2টা এ আছে, দেখো এ আছে না, তার মানে 2 ফ্যাক্টোরিয়াল নিতে হবে। কমন সংখ্যা কয়টা আছে সেটা ফ্যাক্টোরিয়াল নিচে ভাগ যাবে, কথা বুঝছো? কমন সংখ্যা হ্যাঁ, যেগুলো একবার একের অধিক থাকবে, যেমন এল কয়বার? 3বার আছে না, তার মানে ওইটা কি 3 ফ্যাক্টোরিয়াল দ্বারা আমাদের ভাগ হবে। আবার এর 8টা অক্ষর আছে, 8টা অক্ষর আছে, 8টা বর্ণ আছে। হ্যাঁ, এখানে কয়টা আছে? 8টা বর্ণ আছে। তাহলে 8 ফ্যাক্টোরিয়াল মানে হলো 8 থেকে 1 পর্যন্ত গুণন আকারে লিখতে হবে। আবার 3 ফ্যাক্টোরিয়াল মানে হলো 3 থেকে 1 পর্যন্ত গুণন আকারে লিখতে হবে, যে মানটা আসবে সেটা। এবং 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 থেকে 1 পর্যন্ত গুণন আকারে যেতে হবে, যে মানটা সেটা। তো এইভাবে গুণন করলে দেখো এখানে 2 2 কাটা যায়, 6 6 কাটা যায়, যা গুণফল আসবে সেটাই রেজাল্ট। এটা তুমি ম্যানুয়ালি করতে পারো, আর তাছাড়া ক্যালকুলেটরে করা যায়। আচ্ছা, এভাবে যদি তোমাকে বলি যে ঢাকা শব্দটি, এই এভাবে যদি বলি ঢাকা, ঢাকা শব্দটি দিয়ে কতগুলো বর্ণ, ঢাকা শব্দটির বর্ণগুলো দিয়ে কতটি শব্দ গঠন করা যায়, পারবা না? এই মনোযোগ দিও। এখন যদি ঢাকা বলি, ঢাকা দিয়ে কয়টা গঠন করতে পারবা? দেখো, এই আবেদ, আবেদ গালেব, এই কথা বলো না। দেখো তাহলে কত হবে বলো? 1 2 3 4 5, 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড কত আসবে? 2 ফ্যাক্টোরিয়াল। আর কিছু আসবে? আসবে না। তাহলে এইটাই হলো অ্যান্সার হবে, এইটার অ্যান্সার আসবে যেটা সেটাই। এর কিন্তু কেউ ধরছে, কেউ ধরে নাই। এর এটা বুঝো নাই, এটাও তো সেম। এখানে ডি অক্ষর কয়টা আছে? অক্ষর কয়টা আছে? 5টা আছে। 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড সিমিলার, মানে একই অক্ষর কয়টা আছে? 2টা আছে না? আচ্ছা দেখো, এবার যদি বলি বুক, বুক এইটা বলো তো তোমরা, বের করো তো, বের করো। বুক আর হলো কি কমন, এটা লেখো। বুক আর কমন এটা তোমরা নিজেরা করো। দেখো পঞ্চম অধ্যায়
হ্যাঁ হ্যাঁ আনসার বলেছেন কে হোয়াটসঅ্যাপ লেওরা নাকি বলবো বলবো বুঝাবো আগে তুলেন হ্যাঁ একটি ধরে ধরে কালকে পরীক্ষা আর আজকে তোমাদের কি আনন্দ না ঈদের দিন কালকে থাকা কালকে ঈদের দিন যতই স্যার না পারি না স্যার পরীক্ষাটা দিতে সামনে আল্লাহ এরকম নাকি এই টু মানে কি বলো টু মানে কি এর বাম পাশে ডাইন পাশে কিছু নাই মানে কি ওয়ান আছে এর বাম পাশে কিছু নাই মানে কি ওয়ান আছে এর উপরে পাওয়ারও কত আছে ওয়ান আছে নিচেও কি কিছু নেই মানে ওয়ান আছে তার মানে যার কেউ নাই তার কে আছে একজন আছে কে আছে আল্লাহ আছে বুঝছি এই শীটটা কাট আপনাদের হোমওয়ার্ক হলো যে এই আমি কোনটা কোনটা জন্য করে দিছিলাম দাগায় দিছিলাম কত থেকে কত পর্যন্ত আপনাদের হোমওয়ার্ক হলো বাসায় গিয়ে আজকে রাতের ভিতরে জমা দিতে হবে আজকে রাতের ভিতরে জমা দিতে হবে
সংক্ষিপ্ত 1 থেকে সংক্ষিপ্ত 1 থেকে 22 পর্যন্ত, সংক্ষিপ্ত 1 থেকে 22 পর্যন্ত হোমওয়ার্ক। এরকমই আছে। না না নাইন ফ্যাক্টরিয়াল। এই আজকে সময় রাত 9টার ভিতরে, হ্যাঁ রাত 9টার ভিতরে এই যে এগুলো সাবমিট করবেন। কয়টা? রাত 9টার ভিতরে। সংক্ষিপ্ত 1 থেকে 22 পর্যন্ত শীটের এবং রচনামূলক 1 থেকে 19 পর্যন্ত। ছবি তুলে সমস্যা নেই। হোমওয়ার্ক করে জমা দিতে হবে।